সো দেখেন আমরা আমি এগুলো একটু কমাই দিই, এগুলো বেশি হয়ে গেছে মিস্টার। আচ্ছা, গুগল ওয়েবমাস্টারে সাবমিট করার আগে আমি কিছু জিনিস আপনাকে দেখাই দিই, সেটা হচ্ছে স্পিড আপ। ঠিক আছে, স্পিড আপ করা একটা ইম্পর্টেন্ট বিষয় ওয়েবসাইটকে। তো দেখেন এখানে ইউএসটিসিওতে একটা অপশন আছে স্পিড আপ করার। আমি একটু এটা প্রসেসটা একটু দেখে আসি। প্রসেসিং অল অফ দ্য কন্টেন্ট, গুড জব। আচ্ছা, এখানে লাইটলি হয়ে গেল, ঠিক আছে, বাট এটা এত লাইট না স্পিড আপ করা। ঠিক আছে, দেখেন আমি একটু দেখাই আপনাকে। গুগল ওয়েবসাইট স্পিড টেস্ট। স্পিড টেস্টটা আসলে এখন করে কোনো লাভ নেই। স্পিড টেস্টটা আসলে মানে আপনার বলতে গেলে আসলে আপনার ওয়েবসাইটটা যখন আপনার যে টার্গেট ওয়েবসাইটটা করা ফার্স্ট স্টেপ যখন A to Z কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, তখন আপনার ওয়েবসাইটটাকে স্পিড টেস্ট করতে হবে। দেন আপনার ওয়েবসাইটটাকে কী করতে হবে, গুগলে সাবমিট করতে হবে। আমি যদি এখন এখানে ইন্টার করি গুগলে আমার সাইটে স্পিড টেস্ট করার জন্য, দেখি কি রেজাল্ট আসে। মেবি ভালোই আসবে, কারণ আমাদের ওয়েবসাইট এখনো লাইট ওয়েট আছে, ঠিক আছে, অত ভারী এখনো হয় নাই। আচ্ছা, এখানে দেখাচ্ছে tasmi.com নামের যে সাইটটা আছে সেইটার মোবাইলে স্পিড হচ্ছে 43%। ঠিক আছে, এটা গুড না। এখানে দেখেন দেওয়া আছে রেড কালার, 0 থেকে 49-এর মধ্যে থাকলে এটা বিলো, মানে বিলো অ্যাভারেজ। বিলো অ্যাভারেজ বলা যাবে না, এটা লো বলা যাবে। আর 50 থেকে 89-এর মাঝামাঝি থাকলে এটা বিলো অ্যাভারেজ, ঠিক আছে। আর 90 থেকে 100-এর মধ্যে থাকলে এটা বেস্ট বা গুড যেটাকে বলে আর কি। এই অবস্থাতে 90 থেকে 100-এর মধ্যে আসলে আপনার ওয়েবসাইটটা কমপ্লিটলি রেডি। এখানে যেটা, হ্যাঁ, কাজগুলো না করলে তো আসলে স্পিড টেস্ট সরি স্পিড আপ করানো পসিবল না। আপনার ওয়েবসাইটে ইমেজ আসবে, আপনার ওয়েবসাইটে কন্টেন্ট আসবে, আপনার ওয়েবসাইটে ভিডিও আসবে, তারপরে আমি স্পিড টেস্ট করব এবং দেখব কোথায় কোথায় ইস্যু আছে। তারপরে এই ইস্যুগুলো আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে একটা 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 করে ফিক্স করব। বিষয়টাকে বুঝতে পারছি। আর একটা জিনিস এটা হচ্ছে মোবাইলের জন্য, ডেস্কটপের জন্য। ডেস্কটপের ক্ষেত্রে আপনি 70% আছেন, ওকে, বাট 70% ইজ নট গুড এনাফ। আপনি যখন আরও কন্টেন্ট দিবেন এটা আরও কমতে থাকবে স্যার। যতই কন্টেন্ট দিবেন ততই এটা কমতে থাকবে, ঠিক আছে। আপনার ওয়েবসাইটে কন্টেন্ট খুব কম আছে, এই জন্য মাত্র কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা পেজ আপনি কাজ করছেন। আরও ধরেন এইদিকে 5টা পেজ তৈরি করে রাখছেন, এখন হাফ দেন নাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, এস্টিমেট রেন্ডার ব্লগিং রিসোর্স অনেক বেশি আপনার। এখানে দেখেন আপনার সিএসএস কিটগুলো এইগুলো আপনার অনেক টাইম নিছে, প্রায় 0.5 সেকেন্ড 15 সেকেন্ড লোডিং টাইম নিছে এতগুলো ফাইল লোড হতে। এগুলোকে সব মিনিফাই করতে হবে, তখন দেখা যাবে আর এত টাইম নেবে না। এটা একটু কমপ্লিকেটেড, ঠিক আছে, একটু না, মোটামুটি ভালো কমপ্লিকেটেড এটা। হোল্ড অন, 1 মিনিট 1 মিনিট। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম মুস্তাহিদ, বলেন কি অবস্থা? হ্যালো, হ্যাঁ মুস্তাহিদ বলেন কি অবস্থা? আচ্ছা আচ্ছা, সমস্যা, ঠিক আছে। সো আপনি বলতেছেন যে এখানে প্রবলেমগুলো আমি কিভাবে ফিক্স করবো। স্যার, প্রবলেমগুলো এইভাবেই ফিক্স করতে হবে, এখানে দেখেন লেখা থাকবে, ঠিক আছে। আর এটা এমন একটা বিষয় যে আসলে আপনি এখানে প্রবলেমগুলো না দেখলে আপনাকে আসলে ওইভাবে বোঝানো যাবে না। আগে প্রবলেমগুলো
মানে ফিজিক্যালি সামনে আসতে হবে। এক একটা ওয়েবসাইটে এক একটা প্রবলেম, তবে মোস্ট কমন বেসিক যে প্রবলেম সেইগুলো হচ্ছে আপনার ইমেজ অপটিমাইজ করা, কোড কোডকে মিনিফাই করে, এই দুইটা প্রবলেমে আসলে ম্যাক্সিমাম টাইমে বেশি হয়ে থাকে। এছাড়াও আরও অনেক প্রবলেম আছে যেগুলো অ্যাজ ইউজুয়াল আপনি ফেস করবেন। ঠিক আছে, মনে হয় না এগুলো এখন দেখানোর সময়। এগুলো দেখালে আমার স্টুডেন্ট আর একটাও থাকবেন না, আপনারা সবাই পালাই যাবেন। সো তখন এটা আরও খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আমি চাই না ক্লাস শেষে এসে সবাই পালাক। সো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি এরকম কোনো ইস্যু আসে সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকেও শিখতে পারেন। আর ম্যাক্সিমাম টাইম যেটা হয়, স্পিড টেস্টের যে বিষয়টা আছে, স্পিড আপের, ওকে, এটা আসলে ডেভেলপারের উপর নির্ভর করে, যে সাইটটা তৈরি করে দিচ্ছে সে এটা করে দিবে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে, হ্যাঁ রেকর্ডিং চালু করা আছে, অনেক সময় দেখা যায় যে এটা ডেভেলপারও করে না, আপনাদেরকেই করে দিতে হয়, যারা এসিও করে তাদেরকেও করে দিতে হয়। আপনারা আমি তো বিপদে পড়ে গেলাম, এটা না এখন শেখানোর সময়। এটা ওয়েবসাইটটা কমপ্লিট না হলে আসলে শেখানো কিচ্ছু নাই। কমপ্লিট যত কন্টেন্ট থাকবে আপনার ওয়েবসাইটে তত ইস্যু এখানে ধরা পড়বে, আর সবগুলো ইস্যু আমরা একটা একটা করে ধরে সলভ করাবো। হ্যাঁ, হ্যাঁ তাও হয় আর কি। তবে ম্যাক্সিমাম যেটা ইস্যু সেটা হচ্ছে ইমেজ নিয়ে। ঠিক আছে, আপনি যদি ইমেজগুলো অপটিমাইজ করেন সেক্ষেত্রে আপনার মনে হয় না আর এই ধরনের ইস্যু আসবে। যেমন আমি যদি অপটিমাইজ করাটা কি দেখাই, যদি আমি আপনাকে দেখাই, সাপোজ ধরেন আমি একটা ইমেজ ডাউনলোড করি, হাই কোয়ালিটি হাই রেজলিউশন একটা ইমেজ আমি ডাউনলোড করে নিই। ওকে, আমি এটা ডাউনলোড করে নিলাম। সো আমি এটা ডাউনলোড করছি, আমি দেখি আর লোকেশনটা কই আছে, ফাইল ইম্পোর্ট একটু চেক করি। ঠিক আছে, কি হইল, ডাউনলোড করে ফাইসা গেছি, হয়ে গেল। দেখেন আমি যদি ইমেজটাকে ওপেন করি তাহলে এই ইমেজের সাইজ এত কম কেন? আমার তো মনে হয় এটা আরো বেশি হওয়ার কথা। ইমেজের সাইজটা কম লাগতেছে না? চারশো চৌষট্টি। আচ্ছা, আমরা একটু অন্য ইমেজগুলো ট্রাই করি। থাকে এরকম কিছু ইমেজ থাকে তাদের রেজুলেশন কম, আর আমাদের হাই রেজুলেশনের ইমেজ থাকে। সাপোজ ধরেন আমার একটা হাই রেজুলেশনের ইমেজ পছন্দ হলো, আমার এটা আমার ওয়েবসাইটে ইউজ করব, লাইক দ্যাট, লাইক ওকে ওকে থিঙ্ক ওকে, আমি এই ভিনটেজ কার্ডটাকে চুজ করলাম। ঠিক আছে, দেখে ডাউনলোড
8 ডিস্টার্ব। সো আমি ডাউনলোড না করে আপনাদের নর্মালি দেখাই। আসলে ইমেজকে কিভাবে অপটিমাইজ করতে হয়, ঠিক আছে। সাপোজ আমি যদি এটাই ওপেন করি এবং এখানে যদি আমি আপনাদের দেখা ডাউনলোড অপশন দেখেন, লাস্ট যে রেজুলেশনটা আছে 6000 বাই 4000, 6000 বাই 4000 রেজুলেশনের যে ইমেজটা এইটার আছে সেটার সাইজ কত, 4.6 এমবি, অর্থাৎ 4 এমবি একটা ইমেজের সাইজ। এইরকম 5টা ইমেজ যদি বা 10টা ইমেজ যদি আপনার ল্যান্ডিং পেজে আপনি ব্যবহার করেন, তাহলে আপনার ওয়েবসাইটের ওই পেজে 10টা ইমেজের এগেইনস্টে আপনার সাইজ কত আসবে, 10টা ইমেজের সাইজ কত হবে। তাহলে একটা ইমেজ যদি 4.5 এমবি হয় তাহলে 10টা ইমেজের সাইজ কত হবে বলতে পারবেন? 45 এমবি। 45 এমবি যদি কোনো ফাইল আপনি ইন্টারনেটে ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনার ডাউনলোড আর কয় মিনিট সময় নেবে? 2 থেকে 3 মিনিট। তাহলে এখন দেখেন আমাদের ব্রাউজার কিভাবে কাজ করে, ঠিক আছে। আমাদের ব্রাউজারে যখন আমরা আমাদের ওয়েবসাইটটা লিখে সার্চ করি, এই ওয়েবসাইটের এগেইনস্টে, আইপির এগেইনস্টে যে সার্ভারে ফাইলগুলো পাবলিক মোডে রাখা আছে, সেই ফাইলগুলোতে গিয়ে হিট করবে এবং সার্ভার ব্রাউজারকে সেই ফাইলগুলো দিয়ে দিবে। ব্রাউজার তখন ওই ফাইলগুলোকে ওখান থেকে ডাউনলোড করবে, আর আমাদের সামনে ব্রাউজারের ভিতরে এই কোডগুলো HTML, CSS, জাভা, এই কোডগুলো ব্যবহার করা আছে, মানে কোডগুলো ইনস্টল করা আছে, ঠিক আছে। তখন ব্রাউজার এই কোডগুলোকে সিকোয়েন্স অনুযায়ী রিড করবে এবং তার ফলে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা আমার সামনে শো করাবে। তাহলে 45 এমবি যদি আমার ওয়েবসাইটে শুধু ইমেজই দেওয়া থাকে 45 এমবি, তাহলে 45 এমবি সার্ভার থেকে ডাউনলোড নিতে লাগবে 2 মিনিট। আবার ধরেন নর্মালি যেগুলো কোডগুলো থাকে এগুলো নেওয়া, রিড করা, সেক্ষেত্রে লাগবে ধরেন আরও 30 সেকেন্ড। তাহলে 2.5 মিনিটের মতো সময় লাগবে শুধু আমার ওয়েবসাইটটা শো হতে আমার সামনে। আমার কি এত ধৈর্য আছে? এত সময় আল্লাহ কি আমাকে দিছে? 2.5 মিনিট ধরে একটা ওয়েব পেজ আমি ওয়েট করব শুধু দেখার জন্য? বলেন। হ্যালো, এত ধৈর্য আল্লাহ আমাকে দিছে? আমাকে দেয় না, আপনাকে দেয় না, কারণ আমরা অ্যাজ ইউজুয়াল যে সাইটগুলো ব্যবহার করে থাকি এগুলো সর্বোচ্চ 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড টাইম নেই লোডিং হতে, ঠিক আছে। যেমন গুগল, ফেসবুক, ইউটিউব, এরা কি এর থেকে বেশি টাইম নেয় লোডিং হতে? নেয় না। কিন্তু আমাদের ওয়েবসাইটে 2 মিনিট 3 মিনিট সময় নেয়, তাহলে কি আমাদের ওয়েবসাইটে এখন ট্রাফিক আসবে? ট্রাফিক তো আসা দূরের কথা, গুগলই আমাদের সাপোর্ট করবে না, ঠিক আছে। গুগল বলবে যে তোমার ওয়েবসাইটে কোয়ালিটি ভালো না, ঠিক আছে, তুমি দূরে সরে যাও, উই ডোন্ট নিড ইউ। সো তাহলে এখন কি করতে হবে? তাহলে এই ইমেজগুলোকে আমার অপটিমাইজ করতে হবে। এখানে দেখেন একটা ইমেজের রেজুলেশন কমাই দেওয়া আছে, কমাই দেওয়ার পর এটা আছে 95 কেবি, 95 কেবি। যদি আমি এই রেজুলেশনের 95 থেকে 100 কেবির মধ্যে 10টা ইমেজ ব্যবহার করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার 10টা ইমেজের সাইজ হবে 1 এমবি। 1 এমবি ইজ গুড, ঠিক আছে। 1 এমবি ইজ গুড, কারণ আপনার 1 এমবি
ইমেজ যদি আপনার ওয়েবসাইটে থাকে, 10টা ইমেজ যদি 1 MB সরি 1 MB সাইজের হয়, তাহলে এটা টাইম নেবে না বেশিক্ষণ, ঠিক আছে। সো এই জন্য বলতেছি 1 MB ইজ গুড, 1 MB চলে। বাট অবশ্যই মাথায় রাখবেন, ইমেজের কোয়ালিটি নষ্ট না করে যতটুকু সম্ভব এটাকে রিডিউস করা যায় করবেন। এটা আপনি চাইলে ফটোশপে করতে পারেন, বা আপনি চাইলে বিভিন্ন অনলাইন টুলসে করতে পারেন। যেমন আমি লিখি ইমেজ অপটিমাইজ অনলাইন, ঠিক আছে। এদের কাজ হচ্ছে ইমেজের কোয়ালিটিকে ঠিক রেখে সাইজটাকে কমায় দেওয়া। যদি আমি আচ্ছা, যেহেতু এটা আমার ডাউনলোড করাই আছে, আই ক্যান ট্রাই দিস। আমি এটা ট্রাই করে দেখি আমার এটার সাইজ কত ছিল। এটা সাইজ ছিল 462। ওকে, আমি দেখি আমার জন্য এটা কততে করতে পারে, ঠিক আছে। সো করতেছে, দেখেন এটা হচ্ছে অরিজিনাল এবং এটা হচ্ছে আফটার কম্প্রেস, 1% কম্প্রেস করছে। সো আমি চাচ্ছিলাম যে তুমি আরো কম্প্রেস করো, লেট মি শো। আরো কম্প্রেস করলে এটার সাইজ কিরকম দেখায়। আমি যখন এটাকে 71% -71% কম্প্রেস করে সাইজ করলাম 134 KB, তখন দেখেন এটা একটু ঘোলাটে হয়ে গেছে এটার থেকে, অরিজিনালটার থেকে, ঠিক আছে। আমি যদি এটাকে মাইনাস করি, অর্থাৎ জুম মাইনাস করি, না এটা জুম মাইনাস কাজ করে না। লেট মি রিডিউস মোর। ওকে, আমি যখন এটাকে 94 KB সাইজে আনছি, তখন এটা অরিজিনালটার থেকে এরকম একটু ডিফারেন্স হয়েছে। বাট আমি যদি এটা অ্যাপ্লাই করে দিয়ে এটাকে ডাউনলোড করি, মেবি এটা এতটাও খারাপ লাগবে না, ঠিক আছে। আমি 80% রিডিউস করছি এখান থেকে। ওপেন করি আমি, এটা ছিল আমার রিডিউস করা ফাইল, আর অরিজিনালটা আমি ওপেন করি। এখানে এটা দেখতে এরকম লাগতেছে কারণ এ জুম করছে, ঠিক আছে। বাট আমি তো জুম করি না, আর আমি জুম করবও না, কারণ আমার ওয়েবসাইটে আমি এটা এইরকম করে রাখবো। ওকে, সো দ্য অরিজিনাল ফাইল ইজ হিয়ার। এটা হচ্ছে অরিজিনাল, আর সরি এটা হচ্ছে অপটিমাইজ করার পর। দুইটার মধ্যে কি খুব বেশি তফাৎ বোঝা যায় জুম না করে? সো আমি আমার ওয়েবসাইটে এইরকম করেই এই ইমেজগুলোকে ব্যবহার করব। আমি যদি এটা এর ফাইল ইনফো দেখতে চাই, তাহলে দেখাবে এর সাইজ হচ্ছে 461, আর এর ফাইল ইনফো যদি আমি আপনাকে দেখাই, দেখেন এই আমাকে দেখাচ্ছে সাইজ কই, সাইজ হচ্ছে 90.5 KB। তাহলে আমি আমার ইমেজে সব কিছু ঠিক রেখে আমি এর সাইজটাকে কত কমাই দিছি, প্রায় 80%-এর মতো আমি এর সাইজ কমাই দিছি। এটা হচ্ছে, এটাকে বলে অপটিমাইজেশন। আপনার ইমেজের রেজুলেশন কোনো কমবে না। দেখুন ডাইমেনশন কি দেওয়া আছে, 190/20 বাই কি বলি আমি, এটা 1920/1280। এটাও দেখেন 1920/1280। আমি যদি একটু বড় করে দিই, দেখা যায় হ্যাঁ, দুইটারই রেজুলেশন ঠিক আছে, রেজুলেশনে কোনো তারতম্য হয় না, শুধু সাইজটা কমে গেছে। ওকে, সো এটা হচ্ছে অপটিমাইজ করা, ইমেজ অপটিমাইজেশন যেটাকে বলে আর কি। আপনারা চাইলে এইরকম আরও অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনি ব্যবহার করে আপনার ওয়েবসাইটটাকে, যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজকে অপটিমাইজ করতে পারবেন। তবে আপনার একটা জিনিস মাথায় রাখবেন যে অনেক টুলস আপনাকে অফার করবে যে ভুলভাবে আপনার ওয়েবসাইটে ইমেজগুলোকে অপটিমাইজ করার জন্য, বাট এটা করবেন না।
কেন করবেন না? কারণ ভুলভাবে কোন ইমেজে কতটুকু রেজুলেশন দরকার সেটা শুধু আপনি জানেন, সফটওয়্যার জানেন না। সো আপনি একটা একটা করে ইমেজ আপনি নিজের হাতে ওয়েবসাইটে আপলোড করার আগে নিজের হাতে অপটিমাইজ করবেন। এটা গুড পার্ট, ঠিক আছে? ওকে, সো আসেন আমরা যখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসলাম এবং এখান থেকে যখন আমরা ওয়েবমাস্টার টুলে যাব, এখানে আমরা চারটে জিনিস দেখতে পারবো। একটা হচ্ছে কি বাইডু ভেরিফিকেশন কোড, বিং ভেরিফিকেশন কোড, গুগল ভেরিফিকেশন কোড, ইয়ান্ডেক্স। আমরা এই চারটাই ভেরিফিকেশন কোড আমরা অ্যাপ্রুভ করবো। তার আগে সবার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল যেটাকে বলে। আমি চাইলে এটাকে এখান থেকেও যেতে পারি। ওকে, এটা কই আসলাম? ও আমার তো সাইন আপ করে আপনাদের দেখাতে হবে না। আমি লিখি গুগল সার্চ কনসোল। So this is the website we are looking for. এই ওয়েবসাইটকে বলা হয় গুগলের ওয়েবমাস্টার, ঠিক আছে? আমি চ্যাটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটাকে স্টোর করতে পারেন, বা আপনারা যদি পারেন গুগলে সার্চ দিবেন, গুগল সার্চ কনসোল লিখলে এটা চলে আসবে, ঠিক আছে? সো এখানে দেখেন আমি যখন যাব তখন সবার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন আপ। তার আগে আমরা ওয়েবসাইটটাকে একটু রিড করব। গুগলের এই সার্চ কনসোল প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আমাদের কি কি হেল্প করবে। ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পাবো ইমপ্রুভ ইউর পারফরমেন্স অন গুগল সার্চ ইঞ্জিন। এর মাধ্যমে আমি আমার পারফরমেন্সকে গুগল সার্চ ইঞ্জিনে হাইলাইট করতে পারবো। দেখেন সার্চ কনসোল টুলস আর রিপোর্ট হেল্প ইউ মেনশিওর ইউর সাইট সার্চ ট্রাফিক অ্যান্ড পারফরমেন্স ফিক্স ইস্যু অ্যান্ড মেক ইউর সাইট শাইন ইন গুগল সার্চ রেজাল্ট। ওকে, বলতেছে যে এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের ট্রাফিক ইস্যু সম্পর্কে জানতে পারবেন, বিভিন্ন ইস্যু থাকবে যেগুলো ফিক্স করার কথা বলা হবে। ওকে, অপটিমাইজ ইউর কন্টেন্ট উইথ সার্চ অ্যানালাইসিস, এইটা হচ্ছে মেন বিষয়, ঠিক আছে? দেখেন অপটিমাইজ ইউর কন্টেন্ট উইথ সার্চ অ্যানালিটিক্স। সার্চ অ্যানালিটিক্সে আমার যে কন্টেন্টগুলো থাকবে এগুলোকে অপটিমাইজ করবো, অর্থাৎ আমার কন্টেন্টগুলো আমি সব গুগলকে দিয়ে দিব উইথ মাই লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক। সো গুগল তখন এটাকে নিয়ে তারা সার্চ রেজাল্টে শো করবে। এখন কথা হচ্ছে আমার ওয়েবসাইট আমার প্রপার্টি, আমার প্রপার্টিটা গুগল কেন ইন্টারফেয়ার করবে? বিষয়টা এরকম হয়ে যায় না? আমি তো গুগলকে কোনো ইনফরমেশন দেই নাই, তাহলে গুগল আমার ওয়েবসাইটের ইনফরমেশন পাইলো কই? আপনি কি এটাকে অ্যাপ্রুভ করতেছেন? না, আমি এটাকে অ্যাপ্রুভ করতেছি না। এটা পার্সোনাল ওয়েবসাইট, এখানে আমার ব্যক্তিগত ইনফরমেশন আছে। আমি চাই না এটা গুগল সার্চ ইঞ্জিনে পাবলিকলি চলে আসুক, ঠিক আছে? সেক্ষেত্রে গুগল অটোমেটিক্যালি আপনাকে করবে না। আর এত বড় একটা ইন্টারনেটের দুনিয়া, এই দুনিয়াতে কোটি কোটি ওয়েবসাইট আছে। গুগলে কি সম্ভব গুগলের পক্ষে কি সম্ভব প্রতিটা ওয়েবসাইটে ঢুকে এতগুলো করে ইনফরমেশন কালেক্ট করা? সম্ভব না। আর এই কাজটাকে ইজি করার জন্য আর নিজেদেরকে লিগ্যাল যে প্রসেস এটাকে অন রাখার জন্য গুগলের এই সার্চ কনসোলটা কাজ করে, যেখানে আপনি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটটাকে সাবমিট করেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনার ওয়েবসাইটটা সাবমিট হবে, সার্চ ইঞ্জিনে চলে আসবে, আদারওয়াইজ আসবে না। তবে আপনার ওয়েবসাইটটা যদি অ্যালাউ করে রাখেন, ক্রাউলার সাপোর্ট করে রাখেন বা ক্রাউলার অ্যালাউ করে রাখেন, কিন্তু আপনি ওয়েবমাস্টারে সাবমিট করেন নাই, সেক্ষেত্রেও আপনার ওয়েবসাইটের ইউআরএলটা শুধু এবং টাইটেলটা শুধু গুগল সার্চ রেজাল্টে আসবে, তাও খুবই সীমিত মাত্রায়, নট মাচ, ঠিক আছে? সো আমরা যদি আমাদের ওয়েবসাইটের ইনফরমেশন এখানে সাবমিট করে থাকি, দেন আমরা ইজিলি আমাদের ওয়েবসাইটটাকে গুগল সার্চ ইঞ্জিনে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? গুড, আচ্ছা, এই তো গেল অপটিমাইজড কন্টেন্ট। তারপর দেখেন কি লেখা আছে, গেট ইউর কন্টেন্ট অন গুগল। তার মানে কি, গুগল যখন এটা দিয়ে দেবে তখন আপনার কন্টেন্টটা গুগলে পেয়ে যাবেন। যেমন এখানে লিখছে সাবমিট সাইট ম্যাপ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইউআরএল ফর ক্রাউলিং। আপনার সাইট ম্যাপ, আপনার ওয়েবসাইটে যতগুলো ইউআরএল আছে
সবগুলো ইউআরএল সাইট ম্যাপের ভিতরে থাকে এবং এগুলো গুগল ক্রাউলিং করবে। রিভিউ এর ইন্ডেক্স কভারেজ টু মেক শিওর দ্যাট গুগল হ্যাজ দ্য ফ্রেশেড ভিউ অফ ইউর সাইট। আচ্ছা, গুগল আপনার ওয়েবসাইটে ক্রাউলিং করে যা কিছু আছে সবগুলো খোঁজখবর নিয়ে নেবে। যেমন যদি আপনাকে বলি সাইট ম্যাপের কাজ কি, দেখেন আমরা তো ফাইবারের সাইট ম্যাপ দেখছি না, দেখি নাই? সাইট ম্যাপটা আসলে থাকে কি? এখন আমি এই ওয়েবসাইটটাতে আছি, এই ওয়েবসাইটে কত হাজার লিঙ্ক আছে, আমার পক্ষে কি এগুলো জানা সম্ভব? একটা একটা করে পেজে ঢুকলে, একটা পেজে ঢুকলে দেখবেন আরো 50টা লিঙ্ক আছে, আরেকটা পেজে ঢুকলে দেখবেন আরো 50টা লিঙ্ক আছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে গুগলের সরি ফাইবারের সাইট ম্যাপ। যে সাইট ম্যাপে এই সাইট ম্যাপে ফাইবার শুধু সেই ওয়েব তাদের ইন্টারনাল লিঙ্কগুলো দিয়ে রাখছে যেগুলো ফাইবার চায় যে আপনি ভিজিট করেন। ঠিক আছে, একজন আউট গেস্ট হিসাবে আপনি ভিজিট করতে পারবেন। এখানে ফাইবারের যত লিঙ্ক আছে যেগুলো সাধারণ মানুষ ভিজিট করতে পারবে সবগুলো লিঙ্ক এখানে দেওয়া আছে। দেওয়ার নাই কোনগুলো জানেন? দেওয়া নাই কোনগুলো জানেন? আহ, দেওয়া দেওয়া নাই ওইগুলো যেগুলো আপনি যখন ওই ওয়েবসাইটে লগ ইন করবেন অ্যাজ এ ফ্রিল্যান্সার আর অ্যাজ এ বায়ার, তারপরে আপনি যে অ্যাক্সেসগুলো পাবেন ওই অ্যাক্সেসগুলো এই শিট ম্যাপে দেওয়া থাকবে না। সো যেগুলো পাবলিকলি সেগুলো দেওয়া থাকবে। সো আমাদেরকে ওইরকম একটা শিট ম্যাপ করে একে দিতে হবে, দিয়ে বলতে হবে যে এই জিনিসগুলো পাবলিকলি তুমি শেয়ার করে দাও। ঠিক আছে, আর কি আছে? গেট অ্যালার্ট অন ইস্যু অ্যান্ড ফিক্স ইয়ার সাইট। আর আপনার ওয়েবসাইটে যদি কোনো ইস্যু আসে, যেমন ওয়েবসাইট ব্লক হয়ে যাওয়া গুগল থেকে, ব্ল্যাক হ্যাট এসিওর ফলে আপনার ওয়েবসাইটে পেনাল্টি খাওয়া, এরকম যে ইস্যুগুলো থাকে ডেঞ্জারাস ইস্যু, এই ইস্যুগুলো থেকে, বা আপনি বলতে পারেন যে আইডেন্টিফিকেশন ইস্যু, বা আপনি রং ইনফরমেশন প্রোভাইড করতেছেন, মানুষ আপনার বিরুদ্ধে ক্লেম করতেছে। সাপোজ ধরেন আপনার আপনি আম, ধরতে পারেন যে আপনি একজন ওয়েবসাইটের ওনার, সেখানে আপনি পাইরেট ছবি, পাইরেট মুভিগুলো শেয়ার করেন। ঠিক আছে, আপনার ওয়েবসাইটে দিয়ে রাখেন যাতে সবাই ডাউনলোড করতে পারে। এক্ষেত্রে আমি যদি গুগলের কাছে আপনার ওয়েবসাইটটা নিয়ে কমপ্লেন করি যে এই ওয়েবসাইটের ওনার পাইরেট মুভি ফ্রি পাইরেট মুভি তার ওয়েবসাইটে শেয়ার করে, সেক্ষেত্রে গুগল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর এই ব্যবস্থা নেবে এই গুগল সার্চ কনসোলের মাধ্যমে। ঠিক আছে, সো এই জন্য বলতেছে যে কোনো ইস্যু আসলে আপনাকে ফিক্স করে দেওয়া হবে। আপনার ওয়েবসাইটে যদি কেউ বাজে ব্যাকলিঙ্ক করে বা স্পামিং ব্যাকলিঙ্ক করে, সেক্ষেত্রে সাথে সাথে এটাও ওয়েবমাস্টারে আপনি অ্যালার্ট পেয়ে যাবেন যে আপনার ফ্রিল্যান্সার আপনার ওয়েবসাইটে একটা বাজে ব্যাকলিঙ্ক করছে, ইরিলিভেন্ট ব্যাকলিঙ্ক করছে। কতগুলো ডু ফলো ব্যাকলিঙ্ক পাইছেন আপনি, কতগুলো নো ফলো ব্যাকলিঙ্ক পাইছেন, সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, দেন আসেন আন্ডারস্ট্যান্ড হাউ গুগল সার্চ সি ইয়োর পেজ। ওকে, আপনি বুঝতে পারবেন গুগল সার্চ কিভাবে আপনার ওয়েবসাইট পেজগুলোকে চেক করে। আর এখান থেকে আপনি লেখা আছে আর যদি আপনার গুগল থেকে ট্রেনিং নেওয়ার দরকার হয়, আপনি এখান থেকে ফ্রি ট্রেনিং নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা হচ্ছে গুগলের নিজস্ব ইউটিউব চ্যানেল গুগল ওয়েবমাস্টার। আপনি চাইলে এখান থেকে আপনার ট্রেনিং নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরা সব কিছু আপনাকে এখানে পরপর সুন্দর করে দেখাই দিবে গুগল ওয়েবমাস্টার কীভাবে কাজ করে। দেখতে পাচ্ছেন?
সো আপনি এখান থেকে চাইলে ট্রেনিং নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো লেট মি স্টার্ট। আমি আম, আমি ওয়েবসাইটটা এখানে সাবমিট করব না, ঠিক আছে? কারণ একটা কথা হচ্ছে, ওয়েবসাইটটা যদি আমি সাবমিট করি সেক্ষেত্রে তাসমি নেক্সট টাইম আর ওয়েবসাইটটা, ওই সেম ওয়েবসাইটটাকে সাবমিট করতে পারবে না। আমি কি বুঝাইতে পারছি? আমি যদি একটা ওয়েবসাইট এখানে সাবমিট করি, ভেরিফাই করে দিই যে আমি ওই ওয়েবসাইটের ওনার, নেক্সট টাইম তাসমি আর ওয়েবসাইটটা গুগলে সাবমিট করতে পারবে না। বুঝাইতে পারছি আমি? কারণ আমি এটা ভেরিফাই করে দিছি, এটা আমার ওয়েবসাইট। সো এখন তাসমি যদি এটাকে সাবমিট করতে যায় সেক্ষেত্রে গুগল এটাকে তাকে পেনাল্টি করবে, অথবা তাকে তার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেবে। কারণ আমি ওয়েবসাইটের স্টিল ওনার, আমার এই যে ইমেল আছে এই ইমেল দিয়ে আমি সাবমিট করছি, আমার ইমেলটাই ওয়েবসাইটের ওনার, নট তাসমি। আর ওয়েবসাইটটা আমরা কমপ্লিট না হওয়া পর্যন্ত ওয়েব মাস্টারে সাবমিট করব না, আমরা কোনো সার্চ ইঞ্জিনে সাবমিট করা যাবে না। আপনার যখন মনে হবে আমার ওয়েবসাইটটা A to Z কমপ্লিট, তখন আপনি সাবমিট করতে পারবেন এবং তারপর থেকে আপনি আপনার কাজগুলো চালাই যাবেন। যেমন রেগুলার পোস্ট করা, তারপর আপনার ধরেন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা, এবং আপনার এখানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ব্যবহার করা। হ্যাঁ বলেন। আচ্ছা, না 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 স্যার, না ওই রকম না। এই দেখেন এখানে কি দেওয়া আছে, এখানে কি বলছে দেখেন, এই ইউএসটিসিওটা আমাদের এই ফ্যাসিলিটিটা দিচ্ছে। দেখেন গুগল ভেরিফিকেশন কোড, এখানে আমি ভেরিফিকেশন কোড দিয়ে যখন এটাকে আমি এর সাথে লিঙ্ক করে দেবো এপিআই দিয়ে, তখন আপনি যে পোস্টগুলো করবেন এই পোস্টগুলো তৈরি করা দেওয়ার ফলে একটা নতুন যে শিট ম্যাপ তৈরি হবে, এটা অটোমেটিক্যালি আপনার গুগল সার্চ করারে এসে অ্যাড হয়ে যাবে, সার্চ ইঞ্জিনে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, সেম প্রসেসে আপনি শুধু পোস্ট করে যাবেন, পোস্ট করার পরে এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। আর এখন যদি আমি এই ইনকমপ্লিট ওয়েবসাইটটাকে গুগলে সাবমিট করি সেক্ষেত্রে আপনার কয়েকটা ইস্যু দেখা দিতে পারে, সাইড ইফেক্ট দেখা দিতে পারে। একটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে অনেকগুলো বাগ দেখা দিবে, ঠিক আছে? এই বাগগুলোকে ফিক্স করার জন্য আপনাকে বলা হবে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে আপনার, আমি এই ওয়েবসাইটে অনেক দামি কন্টেন্ট ব্যবহার করছি, যেমন ক্যাটাগরিতে, যেমন পেজে, ঠিক আছে? যেহেতু আমি দামি কন্টেন্টগুলো ব্যবহার করছি সেহেতু আমাকে পেনাল্টি করা হবে। দামি কন্টেন্ট এবং কপি কন্টেন্ট ব্যবহার করছি, সেক্ষেত্রে আমাকে একটা দুইটা ওয়ার্নিং দিয়ে পেনাল্টি দেওয়া হতে পারে। সো আমি এই জন্য বলতেছিলাম যে ওয়েবসাইটটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা কেউ সাবমিট করব না, ইট দ্যাটস নট এসইও রুলস, ঠিক আছে? আপনাকে একটা কমপ্লিট সাইট আপনাকে গুগলে সাবমিট করতে হবে, তারপর গুগল আপনার দিক থেকে আপনি সবগুলো কমপ্লিট করবেন। আমি যেরকম করে দেখাইছি সেরকম করে সাইটটাকে কমপ্লিট করবেন, দেন আপনি গুগলে সাবমিট করবেন। তারপরে একটা দুইটা ছোটোখাটো ইস্যু ধরবে, ইস্যুগুলো আপনি ফিল করে দিবেন, ঠিক আছে? আর অবশ্যই গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটাকে সাবমিট করবেন। এখানে সাবমিট করলে আপনার গুগল সার্চ কনসোলে আপনাকে অফার করবে একটা টাইম পর যে আপনার ওয়েবসাইটে এখন অ্যাডসেন্স দিতে পারেন। গুগল আপনাকে অ্যাডসেন্স নিতে বলতেছে, জাস্ট একটা ক্লিক করে অ্যাডসেন্স একটা অ্যাকাউন্ট খুলে অ্যাড কোডগুলো নিয়ে এসে আপনার পোস্টগুলোতে ব্যবহার করবেন, আর ঘরে বসে শুধু টাকা উইথড্র দেবেন, পোস্ট করবেন আর টাকা উইথড্র দেবেন। বুঝতে পারছি? সো এখানে আসেন, দেখেন এখানে দুইটা বিষয়, সেটা হচ্ছে একটা বলা হচ্ছে ডোমেইন আর একটা বলা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। ইউআরএল প্রিফিক্সটা বলতে অনলি একটা ইউআরএলই আপনি শুধু গুগলে সাবমিট করতে পারেন। এখানে বলতে ডোমেইন বলতে আপনার যত সাব ডোমেইন আছে, আপনার যত ইউআরএল আছে, এইচটিটিপি আর এসএসটি সবগুলো আপনার এখানে নিয়ে নিবে। So only URL under the entire address
only URLs under the specified protocol allow multiple verification mode. সো আমরা এটা অ্যাড করব না, ডোমেইন অ্যাড করব না, ঠিক আছে, আমরা করব ইউআরএল প্রিফিক্স। ওকে, কারণ এইটা অ্যাড করলে, হ্যাঁ, এই দুইটার যে কোনো একটা ফিল আপ করতে হবে। এই দেখেন মাঝখানে অর লেখা আছে, আমরা এইটা দিয়ে কাজ শুরু করব। এখানে দিয়ে আপনি দেখেন নিচে কন্টেন্ট, হ্যাঁ, আপনার ওয়েবসাইটে ইউআরএলটা পুরোটাই দিয়ে দেবেন, ঠিক আছে। যেমন আমি এখানে দেখাই আপনাকে, এখানে ওয়েবসাইটে ইউআরএলটা যেন কাটছাট করবেন না, ঠিক আছে, কারণ এই ইউআরএলটা আপনার গুগলে শো করবে। এখানে যদি আমি দিয়ে দিয়ে যদি এটা সার্চ দিই, এই যে ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজের যে ইউআরএলটা আসছে আপনি অবশ্যই এটাই দিবেন। দেখেন আমি এটা কপি করে, দেখতে এরকম দেখালেও ইউআরএলটা কিন্তু এরকম না। আমি এখান থেকে নিচে পেস্ট করে দেখেন https ডাবল কোড প্লাস ডাবল স্ল্যাশ প্লাস www.tasmi.com স্ল্যাশ, এই পুরোটাই আপনাকে ওখানে দিতে হবে। আপনার ওয়েবসাইটে যদি www না থাকে সেক্ষেত্রে www আপনি দিবেন না, বাট আমি চাইবো এখানে যেটা আসছে সেটা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এখানে দিয়ে দেবো, দেখেন তাহলে এটা কন্টিনিউ বাটনটা অ্যাভেলেবেল হবে। আমি যখন এটাকে কন্টিনিউ করব তখন এটা ভেরিফাই করতে বলবে যে আসলে কি আমি ওয়েবসাইটের ওনার কি না, ঠিক আছে। দেখেন এখানে আমাকে একটা HTML কোড দিছে, আমি কোডটা নিয়ে আমি HTML ট্যাগটা ব্যবহার করতে পারি। এই ট্যাগটা আমি এখান থেকে কপি করে নিয়ে, ঠিক আছে, তাসমি দেখতে পাচ্ছেন, এটা যদি আমি এখান থেকে কপি করে নিয়ে এই জায়গাতে গুগলে এইখানে পেস্ট করে দিয়ে এটাকে যদি সেভ করে দেই তাহলেই দেখা যাবে আমার এটা ভেরিফাই হয়ে গেছে। দিয়ে এখানে আমি ডান করে দিলে আমার ওয়েবসাইটটা ভেরিফাই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। বুঝতে পারছি, বাট আমি এটা করব না স্যার, এটা করলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমি চাই না আপনার ক্ষতি হোক, আমি এটাকে ক্যান্সেল করব, ঠিক আছে। আমি চাইবো আপনারা নেক্সট টাইম এটা আপনারা নিজে থেকে করবেন স্যার। ইভেন আপনারা যদি না করতে পারেন, আমি এই ঈদের ছুটির মধ্যে আমার ওয়েবসাইটটা কমপ্লিট করার চেষ্টা করব, যাতে আমি আপনাদের এটা দেখাইতে পারি কীভাবে ওয়েব মাস্টারটাতে কাজ করতে হয়। নট অনলি ওয়েব মাস্টার, আমরা 4টে সার্চ ইঞ্জিনে কাজ করবো, আমরা সব সার্চ ইঞ্জিনে ওয়েব মাস্টারকে কীভাবে ব্যবহার করতে হয় আমরা দেখব। কি যদি পসিবল হয় আমি অবশ্যই আপনাদের দেখাবো কিভাবে ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে হয়, অর্থাৎ ওয়েবটা এই যে গুগল স্পিড টেস্টে কিভাবে আমাকে 100% ওভারকাম করতে হবে, ঠিক আছে, বুঝাইতে পারছি। সো তাহলে আমরা কি বুঝলাম বলেন, একটা এসইও করতে আমাদের কতগুলো পার্টকে কভার করতে হয়। কে একজন বলতে পারবেন? হ্যালো, হ্যাঁ, আমাদের কতগুলো ক্যাটাগরিকে ফলো করতে হয়। বাই দ্য ওয়ে, আজকে এত ছেলেপেলে কম কেন? মাত্র কয়েকজন, 1 2 3 4 5 6 7 জন ক্লাসে, ব্যাপার কি? হ্যাঁ, আমি বুঝতেছি না এত এত তাড়াতাড়ি ঈদের ছুটি নিয়ে কি করবে। লাইফে কেউ অ্যাডভান্স নাই, বুঝছেন, যে মনে করবে আমি অ্যাডভান্স।
যে মনে করবে আমি অ্যাডভান্স, সেই আহ, নিজের কাছে নিজের কাছে হয়তো হারবে না, কিন্তু একসময় নিজের কাছে ধরা খেয়ে যাবে। আচ্ছা, আমি একটা গ্রুপে পোস্ট দিই। আজকে তো গ্রুপে অনেক বেশি ছেলেপেলে নাই। বুঝলাম না বিষয়টা। আচ্ছা, না আসলো, সময় হলে চলে আসবে, সমস্যা নেই। আমরা আমাদের কাজগুলো শেষ করে নিই। সো বলেন, এসইওতে কি কি পার্ট আপনারা শিখলেন? সাবমিট করার পর কি কাজ আছে বলেন? সাবমিট করার পর আমাদের ব্যাকলিং করার কাজ থাকে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু লিখে দেখাই দিই আপনাদের। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটার একটা আচ্ছা, ওয়েবসাইটের আমাদের যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইটে ক্যাটাগরি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি ক্যাটাগরি বলতে বোঝাচ্ছি যে আপনার ওয়েবসাইট আসলে কি রিলেটেড হবে। এটা কি ট্রাভেলিং রিলেটেড হবে, নাকি ফ্যাশন হবে, নাকি ফুড হবে, সেই বিষয়টাকে আগে সিলেক্ট করে নিতে হবে। দেন আপনাকে যে চুজ করতে হবে তা ওই ক্যাটাগরি রিলেটেড কিওয়ার্ড, ঠিক আছে? কিওয়ার্ডগুলো চুজ করার পর যেটা আপনাকে ওই কিওয়ার্ডের এগেইনস্টে আপনার 6 থেকে 10টা আর্টিকেল বা কন্টেন্ট, সরি, কন্টেন্ট রেডি করতে হবে। 6 থেকে 10টা কন্টেন্ট রেডি করতে হবে। তাহলে ওয়েবসাইটটা তৈরি করার আগে আমাদের কি করতে হবে? ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, কিওয়ার্ডের এগেইনস্টে কন্টেন্ট তৈরি করতে হবে। বিষয়টা কি বুঝতে পারছেন? কন্টেন্ট তৈরি করার পর আমরা এসইও ফ্রেন্ডলি একটা ডোমেইন নিব। ডোমেইন চুজ করব, ঠিক আছে? এসইও ফ্রেন্ডলি ডোমেইন বলতে ওই যে ক্যাটাগরি আমরা সিলেক্ট করছি এবং যে কিওয়ার্ডগুলো আমরা চুজ করছি, এই দুইটার সাথে সিমিলারিটি রেখে একটা ডোমেইনের নাম ঠিক করতে হবে, এবং সেই নামটা হতে হবে ছোট, যাতে মানুষ একবার দেখলে মনে থাকে। ওকে, দেন আসেন, ডোমেইন চুজ করা হলো। এখন একটা ভালো হোস্টিং নিতে হবে। দেন হোস্টিংটা নিয়ে আমাদের কী করতে হবে? ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, বিল্ড করতে হবে। ক্রিয়েট না, বিল্ড। বিল্ড বিল্ড ওয়েবসাইট। সো ওয়েবসাইটটা তৈরি করার পর এই যে 8 থেকে 10টা কন্টেন্ট আছে, পোস্ট না, আগে পোস্ট না, এটা তৈরি করার পর আমাদের পেজ ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট ক্রিয়েট পেজ অ্যান্ড ক্যাটাগরি
under the website. ওকে, ওয়েবসাইট আন্ডারে আমাদের পেজ এবং ক্যাটাগরি তৈরি করতে হবে। এই ক্যাটাগরি তৈরি করার পর এর পেজ অ্যান্ড না, পেজ এবং ক্যাটাগরি তৈরি করার পর এই দুইটাকে আবার এসইও করতে হবে। এসইও পেজ অ্যান্ড ক্যাটাগরি। কিভাবে পেজ এবং ক্যাটাগরি যে আমরা সিলেক্ট করছি এগুলোকে এসইও করতে আমি দেখাইছি আগের ক্লাসে, ঠিক আছে? সো এইগুলোকে এসইও করতে হবে অ্যান্ড দেন post your content. তারপর আমরা আমাদের কন্টেন্টগুলো পোস্ট করব and set 100% SEO। দেন আমরা পোস্টগুলোকে পোস্ট করব এবং এসইও করে নেব। পোস্টগুলো এসইও করা আমি দেখাইলাম না, মনে আছে না ভুলে গেছেন? ওকে, তাহলে আমরা কি করলাম? ক্যাটাগরি এবং পেজগুলোকে এসইও করলাম, কন্টেন্টগুলোকে এসইও করলাম। এখন আসেন ইমেজ এসইও। ইমেজ এসইও কি? অল্টার ট্যাগ, ইমেজের ডেসক্রিপশন এগুলো অ্যাড করা, ঠিক আছে? এগুলো আমরা অ্যাড করে নেব। দেন আসেন তারপর আর কি আছে, ইমেজ গেল না? হ্যাঁ, যেহেতু এখন ইমেজ টিমেজ সব কিছু দেওয়া হয়ে গেছে আর আমাদের তেমন কোনো কাজ নেই। এখন আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইট স্পিড আপ করা। ওয়েবসাইটে স্পিড আপ করা। স্পিড আপ যখন হয়ে যাবে তখন আমাদের কাজ থাকবে শুধুমাত্র সাবমিট দ্য ওয়েবসাইট in সার্চ ইঞ্জিন, ঠিক আছে? সো ওয়েবসাইটগুলোতে আমাদের গুগলে বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে। কীভাবে সাবমিট করতে হবে আমি তো দেখাইলাম, তাই না? সো আপাতত আমরা এই কয়েকটা বিষয় আমরা শিখছি। আচ্ছা, এক মিনিট একটু আমি একটা ফোন কল করে নিই, 1 মিনিট। হ্যালো আব্বা, হ্যালো, শোনা পাচ্ছেন? হ্যালো, ওই যে ভাইয়া আমার টাকা খুঁজবে, তো টাকা পাচ্ছেন? ভাইয়া ওই যে টাকা খুঁজবে যাচ্ছিল আমার ভাই, টাকা পাচ্ছেন? ভাইয়া ওই যে বাড়ি যাচ্ছিল তো, কি কারবার থেকে টাকা ছিল বাবা, তো আমি কিছু টাকা কি পাচ্ছেন?
না ওই যে কোম্পানির লোক বলে টাকা পাবে বলে ওই জন্য কারবার কারবার ফোন দিল টাকা লাগবে টাকা নিয়ে আসবে বলে আর তো দরকার আর খুব বেশি দরকার নাকি দরকার থাকলে আমার থেকে নিলে না আমি তো ওই যে টাকাটা সিমেন্টের ওটা দিছে না আপনি দিচ্ছেন নাকি তাই করছে ওটা কি শর্ট আছে না আমার কাছে আমার আমার কাছে বেশি নাই অল্প কিছু আছে নিলে নিতে পারে ওই 30-35 হাজার লাগান কাছে তুই নেই তো ব্যাংকক আছে টাকা তো আমার কাছে না কিভাবে আলে আমি তো এখন ক্লাসে আছি গেলে তো আমাদের দেরি হবে আচ্ছা হ্যাঁ হবে হবে না আচ্ছা হবে। ঠিক আছে। হ্যালো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসেন আসেন আমি ক্লাসে আছি বিপ্লব আপনার স্ক্রিন শেয়ার করেন কি বলছে আপনার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট কি ওকে তিনি বলছেন যে আরো উপরে জানতে দেখি স্ক্রল করে হাই এত সেলার লাগে তাও আবার ইন্ডিয়ান এত ধান্দাবাজ হ্যাঁ এই যে পাশে দেখেন লেখা আছে ইন্ডিয়ান আই নিড হেল্প টু কালেক্ট আচ্ছা স্ক্রল করে নিচে যান আরো আরো নিচে যান বলছে নেম প্রাইস 1 ইউনিভার্সিটি প্রাইস 2 ইউনিভার্সিটি প্রাইস 3 প্রাইস 4 প্রাইস 5 প্রাইস 6 অ্যাক্সেসরি প্রাইস ওকে আপনি ওনাকে লিখে দেন জেম
সরি, এটা না, এটা না, আমি লিখে দিচ্ছি। গিভ মি দ্য সোর্স ওয়েবসাইট, গিভ মি দ্য সোর্স ওয়েবসাইট, এটা লিখে দেন আপনি ওনাকে। আর আপনার প্রোফাইলে আপনি এখানে আছেন কেন? আপনি এই যে এখানে ক্লিক করে চলে যান, সুইচ টু সেলিং এ যান। হ্যাঁ, এখানে ক্লিক করে সুইচ টু সেলিং এ যান। আমি আপনাকে একটা মেসেজ লিখে দিচ্ছি, এটা পাঠাই দেন ওনাকে। শুধু নিচের লাইনটা, উপরেরটা না। আপনার কপি হয় নাই, এবার পাঠাই দেন। প্রোফাইলটাকে সুইচ টু সেলিং করেন। হ্যাঁ, এখন মেসেজে যান, ইনবক্সে যান। এখন ওনার সাথে এখানে কন্ট্যাক্ট থাকতে পারে। এখন ঠিক আছে, ওকে। হ্যাঁ, লিখুন। পেজটাতে ক্লিক করে ভিতরে যান, দেখি ভিজিট করেন লিঙ্কটাতে। এগুলো তো সব ধান্দাবাজ ওই। নিচে আসেন, একটু স্ক্রল করেন, সাইটটার লিঙ্কটা আমাকে দেন। হ্যাঁ, আমি এটা দেন। দেখেন তো উনি কি লিখছে। স্পেস আর কিছু? আচ্ছা, দেখতেছি। বুঝতে পারছি। ও আচ্ছা, বাইকের উপর বসে ক্লাস করেছি তো এই জন্য। না, এমনি বলছি, কিন্তু আমার যে গরম লাগছে তো, একটু ফ্যান দিছি এই জন্য। হ্যাঁ, একটা ক্লায়েন্টের সাথে। আচ্ছা, আপনি এক কাজ করেন, ক্লায়েন্টকে একটু মেসেজ দেন। ফ্যানটা একটু ঘুরে নেই দিকে, ওইদিকে না, আমার বাতাস লাগবে। ক্লায়েন্টকে আপনি লিখে দেন, আমি লিখে দিচ্ছি, এটা লিখে দেন যে হাউ মেনি item is here or I need scrap। এটা আপনি ক্লায়েন্টকে পাঠাই দেন। আরিফ স্যার, এখন বলেন। আপনারা তো আর আমাদের ঈদের ছুটি দিচ্ছেন না। আরিফ স্যার আছেন? সত্য।
আজকে আজকে না 28 তারিখ, 30 তারিখের পরের দিন তো ঈদের দিন। না, আমি ভাবতেছিলাম যে যেহেতু তো কুরবানির ঈদ, চাকুতে ধার দিতেও তো লাগে 2-3 দিন সময় লাগে। আপনারা একদিন সময় দিচ্ছেন, এটা কেমন একটা হয়ে গেল না? হ্যাঁ, আছে। না, মার্কেট প্লেস ছাড়া কেউ নাই, মার্কেট প্লেসের কাজ পাইছি রিসেন্টলি কয়েকদিন আগে। আর তাছাড়া উনি একটা আপনার অ্যাফিলিয়েটে কাজ করে একটা ওয়েবসাইটে। এটা হচ্ছে আপনার মোজাহিদ আজম। হ্যাঁ হ্যাঁ, দিয়েছি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই নিব। হ্যাঁ, আপনাকে লিখে দেন ইয়েস। আচ্ছা, আসবে, অনলাইনে আসবে, ইন্ডিয়ান তো চলে আসবে অনলাইনে, সমস্যা নেই। হ্যাঁ, শেয়ার আপ করে দেন। আর কি মেসেজ দেয় জানায়েন, ঠিক আছে? ওকে, গুড। আমি আমারটা রান করে দিই। সো আপনারা কি ওনার ওয়েবসাইট থেকে কিছু বুঝতে পারছেন কি ধরনের কাজ? এইটা ছিল তার ওয়েবসাইট, ঠিক আছে? এই ওয়েবসাইটে তিনি কি চাইছে, প্রাইস 1, প্রাইস 2, প্রাইস 3, প্রাইস 4, প্রাইস 5। তো প্রাইস 1, প্রাইস 2, এখানে দেখেন প্রোডাক্টে একটাই প্রাইস দেওয়া আছে কত, $100। এখানে আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। দেখেন এখানে লেখা আছে 1, 2, 3, 4। আমি যখন 1-এ ক্লিক করবো এটা $15 হয়ে যাচ্ছে, 2-এ ক্লিক করলে এটা 75। সো এটা অটোমেটিক্যালি বাড়তে যাচ্ছে, ঠিক আছে? তার মানে এর সাথে আরো কোয়ালিফিকেশন অ্যাড হচ্ছে এবং প্রাইস বাড়তেছে। সো উনি চাচ্ছিলেন যে আমি এই প্রোডাক্টের সাথে আর যা যা প্রাইস আছে সবগুলো দাম যা হবে সেটা যেন আমাকে বলা হয়, স্ক্র্যাপিং করে দেওয়া হয়। সো ইটস পসিবল টু স্ক্র্যাপ। এটা উভয়ভাবে দিয়েই করা পসিবল, ঠিক আছে? যদি ক্লায়েন্ট ডিল করে ভালো। হ্যাঁ, সঠিক টাইমে রেসপন্স করতে হবে স্যার, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। সঠিক। হুম, একটু অনলাইনে থাকার চেষ্টা করবেন। সো এই তো ছিল ওয়েবমাস্টারে সাবমিট করা। নট অনলি এই আপনার ওয়েবমাস্টার গুগল, আপনি বিং আছে না, বিং দেখেন, আমি দেখাই বিং, বিং ওয়েবমাস্টার, সরি ওয়েবমাস্টার, সার্চ ইঞ্জিনের নাম লিখে ওয়েবমাস্টার লিখে সার্চ দিবেন, চলে আসবে, ঠিক আছে? এখানে যান, দেখেন সেম প্রসিজার। জাস্ট সাইন আপ করতে হবে, আপনার ওয়েবসাইটে ইউআরএলটা দিতে হবে, ওখান থেকে আপনি একটা ভেরিফিকেশন কোড পাবেন, কোডটা নিয়ে আসবেন, আপনার ওয়েবসাইটে এখানে দিবেন, সেভ করে দিবেন, আপনার ওয়েবসাইটের লিঙ্ক অটোমেটিক্যালি হয়ে যাবে ওয়েবমাস্টারের সাথে। বুঝতে পারছি স্যার? আহ, আপনি যত পারবেন তত করবেন, কোনো সমস্যা নেই। তবে আপাতত আমরা এখান থেকে করতেছি কয়টা, 4টা করতেছি, ঠিক আছে? আর 4টার বেশি যদি আপনি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি ভাবে, ম্যানুয়ালি বলতে আপনার যে ওখানে যে আপনার 4টা আপনাকে ইউএসটিসিও থেকে করতে দিচ্ছে, বাকি যেগুলো আছে
ওইগুলো অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এখানে যে চারটা আছে এই চারটায় আপনার ধরেন টপ সার্চ মানে সার্চ ইঞ্জিন। এছাড়া আরও কিছু আছে, ওগুলো আসলে স্পেসিফাইড সার্চ ইঞ্জিন, ঠিক আছে, কোনো নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়। আর এগুলো ব্যবহার করা হয় মানে সব ধরনের কাজের জন্য। যেমন আর একটা আছে দেখেন, ডাক ডাক গো। ডাক ডাক গো একটা ওয়েব সার্চ ইঞ্জিন, যেখানে আপনাকে এটা অনেক জনপ্রিয় একটা সার্চ ইঞ্জিন, বাট এর কিছু স্পেসিফিকেশন আছে যেই জন্য এটা শুধু জনপ্রিয়। যেমন আপনার ইনফরমেশন হাইড করা, যিনি এটাতে ইউজ করবেন তার ইনফরমেশনগুলো হাইড করা, ঠিক আছে। সাপোজ ধরেন আমি এখানে কিছু আনএথিক্যাল কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, যেমন হাউ টু হ্যাক ফেসবুক। এটা কি লিগাল? ইটস নট লিগাল, বাট এটা লিখে যদি আপনি এখানে সার্চ দেন, সেক্ষেত্রে আপনার কোনো আইডেন্টিফিকেশন এখানে শেয়ার করা হবে না। আপনার আইপি অ্যাড্রেস কত, আপনার লোকেশন কি, আপনার যে কোন ইমেল থেকে এটা ব্যবহার করতেছেন, কিচ্ছু আপনার থেকে চাওয়া হবে না। অর্থাৎ সম্পূর্ণ আপনাকে অ্যানোনিমাস রাখা হবে। এই জন্য ডাকডাকগো অনেক ফেভারিট, অনেক ফেমাস। এটা লিখে যদি আপনি গুগলে সার্চ দেন, গুগল আপনারে মানে মার্কিং করে দিল যে এই উল্টাপাল্টা লিখে সার্চ দেয়, একে মার্কিং করে রাখো, ইন ফিউচারে এ অকাম বদকাম করতে পারে, ঠিক আছে। সো এই জন্য আরও কিছু অনেক সার্চ ইঞ্জিন আছে যেগুলো আসলে স্পেসিফাইড, কোনো নির্দিষ্ট কাজের জন্য ওগুলো ব্যবহার করা হয়। সো আমরা আপাতত এই চারটা দিয়ে শুরু করব। ইনশাল্লাহ ইন ফিউচারে যখন দেখব যে আমাদের ওয়েবসাইটটাও কোনো অনেক স্পেসিফাইড হয়ে যাচ্ছে, তখন আমরা সেগুলো ব্যবহার করার চেষ্টা করব, ঠিক আছে স্যার। হ্যালো, ব্লগ 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 কি স্যার? বুঝলাম না, একটু এক্সপ্লেন করেন। ব্লগ তো আছেই স্যার, ব্লগটা কোথায়? সেটা কি আপনার ওয়েবসাইটে নাকি কোনো আদার ব্লগের কথা বলতেছেন? ওয়েবসাইটে কি আপনি ওয়েবসাইটে কি আলাদাভাবে ব্লগ করতে চাচ্ছেন একটা সাবডোমেইন নিয়ে? হ্যাঁ, ওটা দুইভাবে করা যায়, ঠিক আছে। এটা দুইভাবে করা যায়। অনেক অ্যাডমিন আছেন যারা ধরেন ওয়েবসাইটে আন্ডারে ব্লগ রাখে, অনেকে আছেন ব্লগটাকে আলাদা ওয়েবসাইট হিসেবে ব্যবহার করে, ঠিক আছে। যেমন দেখেন এইখানে আছে, সাপোজ আপনার ডোমেইন হচ্ছে, দেখেন আমি একটু লিখে দেখাই। আপনার ডোমেইন হচ্ছে tasmi.info.com, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মেইন ডোমেইন, বাট আপনি চাচ্ছেন না যে আপনার এই ডোমেইনের আন্ডারে ব্লগটা থাকুক, কারণ যে ব্লগের জন্য আপনি চাচ্ছেন একটা স্পেশাল ফিচার। আপনি চাচ্ছেন যে আপনার নামের এই ডোমেইনের সাথেই থাক, কিন্তু একটু আলাদাভাবে থাক, একটা সেপারেট ওয়েবসাইট হয়ে থাক। ওইটা নাম ওয়েবসাইটের ডোমেইন একই থাকবে, শুধু জিনিসটা হবে একটু সেপারেট। সেপারেট হওয়ার কারণে আপনি ওখানে আলাদাভাবে কাস্টম ডিজাইন তৈরি করতে পারবেন। একটা ওয়েবসাইটের ভিতর সেপারেট করে রাখার মতো কোনো মানে ইজিতে কোনো ওয়ে নাই, ঠিক আছে। অনেক ভালো ডেভেলপার না হলে এটা কেউ করতে পারবে না সেপারেটভাবে করার জন্য। সো সেপারেটভাবে যদি আপনি এটা করতে চান, সেক্ষেত্রে একটা সহজ মাধ্যম আছে, সেটা হচ্ছে আপনার হোস্টিংয়ে গেলে দেখতে পারবেন ওখানে বলা আছে যে আপনি আলাদা সাবডোমেইন তৈরি করতে পারবেন। সো সাবডোমেইনটা কি দেখেন, সাবডোমেইনটা হবে এরকম ব্লগ ডট আপনার ডোমেইন, এটা হবে একটা সাবডোমেইন। এবং এইখানে আপনি এই ডোমেইনে যেমন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারছেন, এখানেও ঠিক তেমনই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। এবং এটা সম্পূর্ণ আলাদা, এটাও সম্পূর্ণ আলাদা হয়ে থাকবে। সেটাকে আমি বুঝাইতে পারছি? ওকে, আমরা তো ব্লগ
blog.com এরা আসলে তখনই তৈরি করে যখন ধরেন এটা আসলে কেন তৈরি করে আমি একটু বলি। সেটা হচ্ছে যেমন যেমন ধরেন ফেসবুকের একটা ফেসবুক.com কিন্তু একটা স্পেশাল ফিচার আছে তাদের, এখানে সব কিছু করা যায়। facebook.com/blog যদি তৈরি করা হয় তাহলে কি এটা মানাবে না। এখন ফেসবুকও চাচ্ছে যে তাদের ব্লগ থাক, তাদের কমিউনিটি থাক, যেখানে ফেসবুক ইউজারদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে, কমিউনিটিতে তাদেরকে নিয়ে আলোচনা করা হবে, এবং যে কমিউনিটিতে যে বিষয়গুলো সব থেকে গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম মানুষ এই বিষয়গুলোকে ফেস করতেছে, সেটা ফেসবুক তার ব্লগের মাধ্যমে সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করবে। এই জন্য ফেসবুক একটা আলাদা সাবডোমেইন নেবে, যেখানে হবে এরকম community.facebook.com, যেখানে ফেসবুক ইউজাররা সবাই একত্রিত হয়ে একটা কমিউনিটি তৈরি করতে পারেন। কমিউনিটিতে কেউ একজন প্রবলেম শেয়ার করবে, আর বাকি যারা আছে তারা যাদের কমিউনিটি একজন হেড থাকবে, তিনি ফেসবুক থেকে নিয়োগ পাবে, উনি তাদের প্রবলেমগুলো সলভ করবে। উনি যখন এই প্রবলেমগুলো সলভ করতে না পারবেন তখন blog.facebook.com-এ যে ব্লগগুলো থাকবে এই ব্লগের মাধ্যমে তাদের ফেসবুক থেকে প্রবলেমগুলো সলভ করে দেওয়া হবে। সো এইভাবে এই জিনিসগুলোকে স্ট্রাকচারভাবে তৈরি করা হয়। যেহেতু আমাদের ওয়েবসাইটটা নতুন এবং ছোট ওয়েবসাইট, সেহেতু আমরা সাবডোমেইনে না যাওয়াই ভালো। ঠিক আছে, সাবডোমেইনে গেলে এই যে আপনার যে এই ডোমেইনটা আছে, এই ডোমেইনটা এসইও করতে যত কষ্ট হয়েছে, সাবডোমেইনটা এসইও করতে সেম প্যারা পাইতে হবে। সো অত ঝামেলা না নেওয়ার থেকে আপনি মেন ডোমেইনে কাজ করতে পারেন, সমস্যা নেই। তখন আপনাকে দুইটা ওয়েবসাইট হ্যান্ডেল করতে হবে, দুইটা ওয়েবসাইটের ব্যাকলিং তৈরি করতে হবে, দুইটা ওয়েবসাইটে এসইও করতে হবে, কন্টেন্ট লিখতে হবে, দুইটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা কন্টেন্ট লিখতে হবে, ঝামেলা না। বিষয়টা কি আমি বুঝাইতে পারছি? ওকে, বুঝতে পারলে ভালো। আর এখানে আসলে দেখানোর মতো খুব বেশি কিছু নাই। হ্যাঁ, ব্যাকলিং করতে হবে, খুব বেশি ব্যাকলিং করতে হবে না, ঠিক আছে। ব্যাকলিং বলতে কারো কোনো ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিং করতে হবে না। আপনি বিভিন্ন যে কমিউনিটিগুলো আছে না, কমিউনিটি, দেখেন ব্যাকলিং করতে হলে আপনাকে কি কি, আপনার নিজের ওয়েবসাইটের জন্য আপনাকে কি কি করতে হবে আপনাকে একটু বলি। সেটা হচ্ছে, প্রথমে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে আপনাকে এটা অবশ্যই মেক শিওর করতে হবে অথেন্টিক বিষয় যেটা, ঠিক আছে। আপনার যে অথেন্টিক বিষয় সেটা আপনাকে শিওর করতে হবে, ঠিক আছে। সো আপনি যদি সোশ্যাল মিডিয়াতে যান, আপনার সোশ্যাল মিডিয়া যতগুলো আছে সবগুলো সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাকাউন্ট থাকবে, আপনার ফেসবুক সরি আপনার ওয়েবসাইট দ্বারা সব কিছু ভেরিফাইড থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে কেউ ক্লোন করতে পারবে না, এক। দুই নাম্বার হচ্ছে যত ফোরাম আছে যতগুলো, যে ফোরামগুলোতে আপনার ওয়েবসাইটে যে সার্ভিসগুলো বলা হয় বা সার্ভিসগুলো ডিসক্রাইব করা হয়, এই সার্ভিসগুলো নিয়ে যতগুলো ফোরাম আছে এর মধ্যে আপনি বড় বড় যে ফোরাম, হাই র্যাঙ্কিংয়ের যে ফোরামগুলো আছে, এই ফোরামগুলোতে আপনি অ্যাড থাকতে পারেন, যেমন গিটহাব, রেডিট, কোরা, এইরকম আরও অনেক কিছু আছে যেগুলোতে আপনি অ্যাড থাকতে পারেন, ঠিক আছে। নেক্সট আসেন সোশ্যাল মিডিয়াগুলো, একটা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং, সরি সোশ্যাল বুকমার্কিং সাইট। সো এই সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে আপনার দেখবেন অনেকে তাদের প্রবলেমগুলো নিয়ে কথা বলছে, কিংবা আপনি চাইলে সেখানে অনেক সুন্দর করে আপনার
সার্ভিস কিংবা আপনি একটা প্রবলেমের সলভটা লিখে আসতে পারেন, যেমনটা আপনার ওয়েবসাইটে আপনি লিখে আসছেন এবং সেখানে আপনার প্রোফাইল তৈরি করবেন, প্রোফাইলে আপনার ওয়েবসাইটে ইউআরএল রাখবেন। এই যে এতগুলো জিনিস, এই তিনটা, বেশি কিছু করতে হবে না। ও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যেহেতু আপনি এক ধরনের বিজনেসম্যান, অনলাইনে একজন আপনি বিজনেসম্যান, সার্ভিস প্রোভাইড করেন, ঠিক আছে? সার্ভিস প্রোভাইড করেন কি ফ্রিতে করেন? না, আমরা ফ্রিতে করি না। আমরা কি করি? সার্ভিসটা পেমেন্টের মাধ্যমে সেল করি সার্ভিস। সো কোনো জিনিস সেল করে যদি প্রফিট অর্জন করা হয়, সেক্ষেত্রে তাকে কি বলা হয়? বিজনেস বলা হয়। আর এই বিজনেসটাকে গ্রো করার জন্য যতগুলো বিজনেস ডিরেক্টরি আছে, এই ডিরেক্টরিগুলোতে আমাদের বিজনেসটাকে অ্যাড করতে হবে। যেমন এগুলোকে বলা হয় বিজনেস। হ্যাঁ বলেন। বিজনেস ডিরেক্টরি, যেমন 2 থেকে 3 ঘন্টা কি? দেখি স্ক্রিন শেয়ার করেন তো, বললাম। ওই আপনার স্ক্রিন শেয়ার করেন। না, আমার স্ক্রিন শেয়ার করা আছে। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, আপনি এটা লিখে দেন। আহ, এটা পাঠাই দেন। দেখ কি বলে ওই আপনাকে। আরে যাক, সমস্যা নেই। কাজ তো ওর দরকার, আপনার দরকার। দাদা আমরা কি নিয়ে কথা বলতেছিলাম? ও হ্যাঁ, ব্যাকলিং নিয়ে কথা বলতেছিলাম। আরেকটা ছিল লাস্ট ওয়ান থিং, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার স্যার বিজনেস ডিরেক্টরি। ঠিক আছে? এখন আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আমরা তো বাংলাদেশে থাকি, বিজনেস ডিরেক্টরির সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনার হুম হুম শিওর। বিজনেস ডিরেক্টরির সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে ওখানে খুঁজে বের করা যায় আপনার লোকেশন মোতাবেক। সো অবশ্যই এখানে আমরা কিওয়ার্ডের থেকে লোকেশনের গুরুত্বটা বেশি দেওয়া হয়। যেমন আমরা যদি চাই ওয়াইএলপি, আমি জানি না ওয়াইএলপি আমাকে এখন খুলে দিছে কিনা, মাঝখান থেকে ব্লক খেয়ে আসলাম বেশি ইউজ করার কারণে। হ্যাঁ খুলে দিছে আমাকে। সো দেখেন এখানে বিজনেসকে সার্চ করার জন্য কয়টা অপশন দেওয়া হয়েছে?
দুইটা অপশন, একটা হচ্ছে কিওয়ার্ড আর একটা হচ্ছে লোকেশন। ঠিক আছে, আমরা যদি যাই মানটাতে, মানটা একটু ভেরিফাই, এখানেও দেখেন সেম প্রসেস। এখানে বলা হচ্ছে আপনি কি খুঁজতেছেন, এখানে দিছে আমার বগুড়ার লোকেশন। ওকে, আমি দেখি বগুড়াতে রেস্টুরেন্ট মানটাতে অ্যাড করা আছে কি নাই। নাই, কারণ মানটা বগুড়াকে সাপোর্ট করে না। তাহলে মানটা কাকে সাপোর্ট করে, এটা আমরা কই থেকে দেখতে পারবো? এটা আমরা মানটার আসাদুজ্জামান বিপ্লব, আপনার কিন্তু নয়েস আসতেছে। আচ্ছা, দেখেন আমাদের মানটা কিন্তু এখানে সাপোর্ট করে না। আমরা অ্যাবাউট সেকশন, প্রতিটা ওয়েবসাইটের বিজনেস ডিরেক্টরি অ্যাবাউট সেকশন কিংবা সাইট ম্যাপ থেকে আমরা এটা জেনে নিতে পারবো। কারণ মানটার আছে ওয়ার্ল্ড, মানটা স্ল্যাশ ওয়ার্ল্ড লিখে যদি আমি সার্চ করি, তাহলে দেখেন উনি সরি মানটা যে ওয়েবসাইটটা আছে এখানে কোন কোন দেশের ডিরেক্টরি আপনি দেখতে পারবেন। সো এখানে দেখেন ইউনাইটেড স্টেটের যতগুলো স্টেট আছে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। আর কান্ট্রির মধ্যে আছে দুইটা কান্ট্রি সাপোর্ট করে, এটা হচ্ছে আমেরিকা আর এটা হচ্ছে কানাডা। সো আমরা এই জায়গাতে আমাদের বিজনেসটাকে অ্যাড করতে পারবো না। আমরা তাহলে কোথায় পারবো? লেট মি ক্লোজ ইট, যেহেতু আমরা অ্যাড করতে পারতেছি না। সো আমরা কোথায় পারবো? পারবো আমরা, আমরা একটা জায়গা জানি, সেটা হচ্ছে গুগল, গুগল ম্যাপ। গুগল ম্যাপে আমরা আমাদের বিজনেসটাকে অ্যাড করতে পারবো। আমরা এখানে যদি লিখি যে ধরেন ঢাকা, ঢাকা লিখে যদি আমি সার্চ করি, অ্যান্ড নিয়ার বাই যদি আমি দিই রেস্টুরেন্ট নিয়ার বাই, ওকে, এই এরিয়ার মধ্যে দেখেন এগুলো কিন্তু সব বাংলাদেশের যতগুলো রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। আমি যদি একটা ক্লিক করি, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বিস্টোই। ওকে, এখানে এই অ্যাড্রেসটা দেখেন, অ্যাড্রেসটা হচ্ছে 22 ইডি গেট ওয়াটার। আমি এটার নাম আজকে প্রথম শুনলাম। ফার্স্ট ওয়াটারের নাম তো বিল্ডিংয়ের নাম, ফার্স্ট ফ্লোর এনি। এটা হচ্ছে আপনার গুলশান নর্থে এইটার লোকেশন। ঠিক আছে, এদের ওয়েবসাইট হচ্ছে এটা, এটা খোলা থাকে এত এই টাইমের মধ্যে খোলা থাকে। এই যে ফোন নাম্বার, এইটা সব কিছু এখানে দেওয়া আছে, এদের ইমেজ দেওয়া আছে। এখানে দেখেন রেস্টুরেন্টের রিভিউ দেওয়া আছে, তার টোটাল রিভিউ পাইছে 947টা রিভিউ পাইছে, টোটাল রিভিউ কত 4.5। অবশ্যই চোখ বন্ধ করে, রেস্টুরেন্টটা অনেক ভালো। আমরা চাইলে রেস্টুরেন্টের এখানে ইমেজ দেখতে পারি, রেস্টুরেন্টের খাবার দেখতে পারি। ওকে, টোটাল ওয়েস্টার্ন টাইপের রেস্টুরেন্ট এটা। ঠিক আছে, সো এইরকম আমরা যদি, এটা তো গেল রেস্টুরেন্ট, বাট আমরা তো রেস্টুরেন্টের সার্ভিস এখানে অ্যাভেলেবল রাখি নাই। ঠিক আছে, আমরা কি রাখছি? আমরা রাখছি হচ্ছে আপনার ডেটা এন্ট্রি সার্ভিস প্রোভাইডার আমরা। সো দেখেন এখানে দেখেন বিভিন্ন কোম্পানি আছে ঢাকায় যারা ডেটা এন্ট্রি, দেখি লিঙ্কটা আমাকে দেন তো। দ্রুত করেন, দ্রুত।
2300টা প্রোডাক্ট আছে, কই লিঙ্ক কই? সেম না, পাঠাই দে। একটা ক্যাটাগরির লিঙ্ক, এই ওয়েবসাইটে একটা ক্যাটাগরি, ক্যামেরা ক্যাটাগরি, মেবি ডিএসএলআর ক্যামেরা ক্যাটাগরি। ওকে বলেন যে তোমার প্রাইস কত, এই স্ক্র্যাপিং এর জন্য তুমি কত ডলার অফার, কত ডলার দিবা আমাকে। লাইক আচ্ছা, আমরা এখানে ছিলাম না। দেখেন যারা ডাটা এন্ট্রি সার্ভিস প্রোভাইড করে এদের অনেক কোম্পানি এখানে দেওয়া আছে, ঠিক আছে। আমরাও এই কোম্পানির মধ্যে একটা কোম্পানি হয়ে যাব যখন আমরা গুগলে এটা সাবমিট করব। এদের একটা আছে পয়েন্ট আইটি, দুইটা রিভিউ আছে, ফোন নাম্বার এটা। আমরা যদি এদের ওয়েবসাইটে যাই দেখি কি ধরনের ডাটা এন্ট্রি সার্ভিস যারা প্রোভাইড করে। দেখছেন এদের ওয়েবসাইটটা, এরা বেসিক্যালি $5 লিখছে। $5 কম হয়ে যায়, সেটাই তো বললাম। আপনি বলেন $10 লাগবে। সো দেখেন এরা নট অনলি ডাটা এন্ট্রি কাজ করে, এরা ধরেন ম্যানেজমেন্টেরও কাজ করে, প্লাস স্টুডেন্ট ভেরিয়াস টাইপের কাজ করে। ডেটা এন্ট্রি সফটওয়্যার নিয়ে এরা কাজ করে, এরা নট ডেটা এন্ট্রি সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে। বাট আমরা চাইলে আমাদের ওয়েবসাইটটা যদি এখানে আমরা অ্যাড করতে পারি এই সার্চ রেজাল্টে, তখন দেখেন আমাদের বেনিফিটটা কী হবে। সাপোজ আমি এখানে ক্লিক করলাম পয়েন্ট আইটি, আমি এখান থেকে এটা কপি করলাম, লেট মি সার্চ অন গুগল। গুগলে যখন আমি সার্চ করলাম এটা অতটা আসে নাই, পয়েন্ট আইটি পয়েন্ট পিডি লিখে যদি আমি সার্চ করি, সো দেখতে পাচ্ছেন যখন আপনার যে কিওয়ার্ডটা থাকবে, কিওয়ার্ডটা দিয়ে যখন আপনি সার্চ করবেন তখন গুগলের এই পাশে এইরকম একটা একটা ডায়লগ বক্স চলে আসবে। ডায়লগ বক্স এটাকে বলে না, এটাকে বলে আপনার সেকেন্ড পার্ট গুগল সার্চ রেজাল্টের। এখানে দেখেন আপনার কোম্পানির নাম, ওয়েবসাইট, লোকেশন, গুগল রিভিউ কত, ওপেন আওয়ার কত, ফোন নাম্বার, এভরিথিং অ্যাভেলেবেল উইথ গুগল ম্যাপ। বিষয়টাকে আমি বুঝাইতে পারছি? একটু ক্লিয়ার করেন। এখানে অ্যাড করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড বিজনেস অন গুগল ম্যাপ লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, দেখেন এখানে গুগল ম্যাপেই যাই আমরা, এখানে ওইভাবে রেজাল্ট আসে না। সো আমরা গুগল ম্যাপে চলে আসলাম। এখান থেকে আপনি সরি লেট মি
এখান থেকে গুগল ম্যাপে অপশনে আসার পর এই পাশে আপনি চাইলে দেখেন অপশন পাবেন, আমি একটু দেখি। এখান থেকে ওদের পেজটাতে যাওয়া যায়। অনেকদিন আগে করছি তো, আমি একটু দেখতে দেন 1 মিনিট। এই যে দেখেন এখানে লেখা আছে এডিট ইউর বিজনেস, দেখতে পাচ্ছেন? ওয়ান মিনিট। এই যে অ্যাড ইউর বিজনেস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে পর পর আপনাকে কয়েকটা ধাপ দেওয়া হবে স্যার, বুঝছেন? 1 মিনিট, আমার একটা বায়ার মেসেজ করছে, একটু কথা বলি। জি স্যার। বলেন কয়টা ডেমো লাগবে? না না, 2-3 ঘন্টায় করা যাবে না। তো এসব আগে স্ক্র্যাপিং হতেই তো আপনার লাগবে 4-5 ঘন্টা সময় লাগবে। হুম। বাদ দেন, ওটা কাজ দিবে না, আন্দাবাস।
আরে এত সিম্পল একটা কাজে কেউ ডেমো চাই? ফাজলামি শুরু করছে নাকি? ফাইজিং এই কাজ ডেমো নিয়ে ভাগবে, ইন্ডিয়ানরা এইরকমই হয়। আর বলেন যে আই এম সরি বলে ব্লক করে দেন। ও আপনাকে পেমেন্ট দিবে না, এটা টেনশন করেন না। আপনি এরকম 5,000 স্ক্যাপিং করে দিলে আপনাকে 1 টাকাও দিবে না, কাজ করে দেওয়ার পর অর্ডার ক্যান্সেল দিবে। 100% গ্যারান্টি দিচ্ছে। ওই নিজেই ফকির নিয়ে আরেকজন, ওই তো নিজেই একটা ফকির আবার আরেকজনকে হায়ার করতে আসছে। হুম। বলেন আমি পারবো না, এটা আপনি অন্য কাউকে খোঁজেন। আচ্ছা, সরি হ্যাঁ। সো আমরা কইছিলাম এখানে, আমরা এখানে আমাদের যে বিজনেসের নাম সেটা দিতে পারি। এখানে নেক্সট নেক্সট করার পর আপনাকে অ্যাড্রেস দিতে বলবে, আপনার সব কিছু এখানে দিতে বলবে। আপনি যখন এখানে সব কিছু দিয়ে দিবেন তখন দেখা যাবে না, আপনার ওয়েবসাইটের যে নাম সেটা দিবেন। হ্যাঁ, ওটাই তো আপনার বিজনেসের নাম হবে, তাই না? ওকে। সো আপনি আপনার বিজনেসের নাম দিয়ে দিলেন, বাকি যে ইনফরমেশন আছে সেগুলোও দিয়ে দিলেন। তারপর এটা সাবমিট করে আপনাকে 40 দিন ওয়েট করাবে। এই 40 দিনের মধ্যে গুগল থেকে আপনার ওই ঠিকানায় একটা চিঠি আসবে। ওই চিঠিতে একটা পিনকোড থাকবে, ঠিক আছে? ওই পিন আপনার 40 দিন পরে এখানে লগ ইন করে ওই পিনকোডটা এখানে বসাই দিতে হবে। ওখানে বসাই দিলে বাকি যে ফিচারগুলো আছে সব আপনার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। আপনাকে ইমেজ আপলোড করতে বলা হবে, আপনাকে রেটিংয়ের অপশন খুলে দেওয়া হবে, সব কিছু খুলে দেওয়া হবে। মানে তখন আপনার বিজনেসটা গুগল সার্চ রেজাল্টে চলে আসবে। আমি বুঝতে পারছি? ওকে। সো এটা হচ্ছে প্রসেস। সো আমার মনে হয় অন্যান্য বিজনেস ডিরেক্টরিতে অ্যাড করার থেকে গুগলে অ্যাড করা সর্বোচ্চ শ্রেয়। কারণ এখানে অ্যাড করলে এটা আপনার গুগল সার্চ রেজাল্টটাকে আরও ইমপ্রুভ করে, আরও ট্রাস্টেড করে। এই আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি তখন যখন পাশে এটা চলে আসে তখন কিন্তু আমরা আরও ট্রাস্টেড ফিল করি যে হ্যাঁ এটা ভেরিফাইড, এই বিজনেসটা ভেরিফাইড। ঠিক আছে, এই বিজনেসটা ভেরিফাইড কারণ এটা গুগল চিঠি পাঠানোর মাধ্যমে ভেরিফাই করে নিছে। আমি কি বুঝাতে পারছি?